শুভ সকাল। লেটস গো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। আর এখন ঘড়িতে বাজে 6:45 মতো। আর আমি আছি এখন বর্ধমান রেলওয়ে ওভারব্রিজে। আর তোমরা আমার ব্লগে এই ওভারব্রিজটা অনেকবারই দেখেছো। আর বর্ধমান থেকে আমি আজ চললাম পশ্চিম মেদিনীপুর জেলাতে। পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি ঘোরার জায়গা আছে, সেইগুলি ঘুরবো আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। যেহেতু সকালবেলা, তাই বর্ধমানের রাস্তাঘাটে লোকজন একটু কমই রয়েছে। আর এটি হচ্ছে দামোদর নদ, যেটি বর্ধমানে একবারে কাছেই রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে। আর যেহেতু আর কয়েকদিন পর দুর্গা পুজো, তাই এখানে রাস্তার পাশে দেখলাম মা দুর্গা ঠাকুর করছে, তাই তোমাদেরকে দেখালাম। আর এরপর এই যে SH7 ধরে আমরা এগিয়ে চললাম মেদিনীপুরের দিকে। মাঝে পড়েছিল আমাদের চন্দ্রপুর, কেশপুর। তারপর আমরা এখন পৌঁছে গেছি মেদিনীপুর শহরের মধ্যে। আর এটি হচ্ছে মেদিনীপুরের রাঙামাটি ওভারব্রিজ। এটি মেদিনীপুরে একটিমাত্র ওভারব্রিজ, যেটি শেষ হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির কাছাকাছি। আর আজকে ব্লগে আমাদের গন্তব্য হচ্ছে মেদিনীপুর জেলার গোপগড় ইকো পার্ক। আর এটি গোপগড় ইকো পার্ক যাওয়ার রাস্তা, যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে চলে এসেছে। আর গোপগড় ইকো পার্কের দূরত্ব মেদিনীপুর স্টেশন থেকে 4 কিলোমিটার, বাস স্ট্যান্ড থেকেও তাই। আর কলকাতা থেকে হচ্ছে 130 কিলোমিটার মতো মেদিনীপুর স্টেশন। এরকমই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে কিছুটা রাস্তা, প্রায় 5-10 মিনিটের মতো। তারপর তোমাদের সামনে এরকমই একটি বড় গুহার মতো গেট পড়বে, তারপর টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। এখন আমি পৌঁছে গেছি গোপগড় হেরিটেজ পার্কে। চলো পার্কের ভেতরে যাই আর তোমাদেরকে দেখে পুরো জায়গাটা। পার্কে ঢোকার আগে তোমাদের পার্কে কিছু নিয়মাবলী আছে, সেগুলো দেখিয়ে দিই। তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। আর এই পার্কে কিন্তু বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন রকম টিকিট মূল্য রয়েছে। আর কত টাকা পার্কে ঢুকতে লাগছে সেটা আমি তোমাদের ব্লগের শেষের দিকে বলবো। আর এরকম দেখো গেটটা, আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আমি এখানে গাড়ি রেখে বাইরে এসে টিকিটটা কেটে আবার পার্কের ভিতরে ঢুকবো। আর এইগুলো দেখছো কিন্তু ঝাউবন, পুরোটাই কিন্তু রাস্তা দুপাশে শুধুই ঝাউ গাছ, মানে মনে হবে যেন কোনো একটা বিদেশি জঙ্গল। দুই পাশে ঝাউবনের রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যেন ইউরোপে কোনো এক পার্কে ঘুরতে চলে এসেছি। হঠাৎ যেন দেশের মধ্যেই বিদেশের ছোঁয়া। আর এটা যেহেতু বর্ষাকাল, তাই চারদিকটা আরও সবুজ লাগছে। শীতকালে পরিবেশটা হয়তো একটু অন্যরকম, তখন হয়তো লোক সমাগমটা একটু বেশিই হয়। আর এখানে আমি গাড়িটা রেখে চললাম বাকি দিকটা ঘুরে দেখতে, কারণ ওখানে ঢোকার সময় বলে দিয়েছিল যে গাড়িটা পার্কিং জন্য রাখতে, আর বাকিটা নিজেদেরকে হেঁটেই ঘুরতে হবে। দূরে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, আর ওই ক্লক টাওয়ারটার কাছে কি আছে সেটাও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। ক্লক টাওয়ার দুই পাশে রয়েছে দুটি আদিবাসী মূর্তি। যেহেতু এদিকে আদিবাসী সংখ্যা একটু বেশি, পশ্চিম মেদিনীপুরে আদিবাসীরা অনেক বিদ্রোহের সাথে যুক্ত ছিল, তাই হয়তো এখানে আদিবাসী মূর্তি রেখেছে। এখানে একটি জায়গা আছে যেটি মহাভারতের সাথে সমতুল্য, হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত। তো এখানে শুনেছিলাম, মানে শোনা যায় যে এখানে মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিচারিত স্থান। তো সেই জায়গাটা এবার তোমাদেরকে একটু দেখাবো, যেখানে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিল। আমার পাশেই রয়েছে মহাভারতে আমলে সেই বিরাট রাজার বাড়ি। তো বাড়িটা ঘুরতে যাওয়ার আগে তোমাদের বলি, এখানে কিন্তু পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এই বিরাট রাজা গোপ ঘিরেছিল। দেখতেই পাচ্ছ গোপগড় হেরিটেজ বিল্ডিং। এইটা সেই বাড়ি যেটি এখন প্রায় ধ্বংসাবশেষ। যেহেতু ধ্বংসাবশেষ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, তাই ওর কাছাকাছি যাওয়া অনুমতি ছিল না, তাই তোমাদেরকে দূর থেকে এটা দেখালাম। এখানেও লেখা রয়েছে, তবে এগুলো সবই কিন্তু লোকশ্রুতি। আর লোকশ্রুতি অনুযায়ী আরও অনেক গল্প কিন্তু এই স্থানে রয়েছে। আর এইটা হচ্ছে ক্লক টাওয়ারটা ঠিক পিছনেই রয়েছে এই জায়গাটা। আর এখানে যেহেতু হাতিটা রয়েছে, এটা কিন্তু অরিজিনাল নয়, এটা একটি স্ট্যাচু। যেহেতু এখানে হাতি মাঝে মধ্যে দেখা যায়, তাই এখানে এদের একটা স্ট্যাচু করা রয়েছে। আর এই হেরিটেজ বিল্ডিংটাকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে এই পার্ক, পিকনিক স্পট। আর এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন সভাকক্ষ রয়েছে গোপগড়। আর এখানে যেমন মিটিং বা অন্য কোনো অনুষ্ঠান হলে এই স্থানটির মধ্যে হয়। আর তোমরা যদি ভাবো যে এই গোপগড় ইকো পার্কে এসে থাকবো, একটি রাত্রি কাটিয়ে যাবো, তো এখানে কিন্তু অনেক কটেজ রয়েছে। তো সেই কটেজগুলো আবার বিভিন্ন ভাড়া রয়েছে। এইটির নাম রয়েছে প্রিয়া কটেজ,
এই পাশেটি হচ্ছে প্রতীক কটেজ। তো এই কটেজগুলো ভাড়া হচ্ছে এসি 1000 টাকা, নন এসি 500 টাকা। আর এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। চলো ওয়াচ টাওয়ারটা উপরে উঠে গোটা পার্কটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায়। ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাচ্ছ কটেজটা খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই পিছনে দেখো একটা রয়েছে নদীর মতো জল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কংসাবতী নদী বা কংসাই নদী। আর এটি হচ্ছে পুরো পার্কটা। তবে এদের টপ ফ্লোরে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে সেটা কিন্তু তালা দেওয়া রয়েছে, তাই আর ওটা উঠতে পারলাম না গো, তাই তোমাদেরকে সেকেন্ড ফ্লোর থেকে পুরোটা দেখালাম। মেদিনীপুর শহরে একবারে শেষ প্রান্তে এই ইকো পার্কটি অবস্থিত। আর এটি ইকো পার্কটাকে অনেকটা টিলা টাইপও বলা যায়। দেখো এটা অনেকটা উঁচুতে কিন্তু, তারপরে নিচের থেকে দেখো একটা রাস্তা অনেক নিচেতে একটা রয়ে গেছে, আর ওখানে বেশ কিছু বাড়িও দেখা যাচ্ছে। তো এটা অনেকটা উঁচুতে অবস্থিত এই পার্কটা। এখানে বেশি কিছু নেই। এই পার্কের মধ্যে অনেক রকম দোলনা রয়েছে, তারপরে বসার জায়গা রয়েছে, বাচ্চাদেরও অনেক কিছু বসার জায়গা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে পার্কটার অবস্থা পুরো যাচ্ছে তাই বানিয়ে রেখে দিয়েছে। আর এটা পুরো লাভার্স পয়েন্ট বলা যায়। আর এখানে দূরে দেখো ফুলটি দেখো কি সুন্দর, ফুল নয় এটা গাছেরই তৈরি, ঘাস বা গাছে তৈরি করেছে। এইগুলো যে পিকনিকের সেট। চলো এবার আমাদেরকে বেরিয়ে যাবো এইখান থেকে। আর এটি আকাশে মেঘ করছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের গেটটা একবার ভালো করে আমি দেখিয়ে দেবো। এই গোপ পার্কটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে। আর এইখানে যদি কেউ পিকনিক করতে আসো, হয়তো টিম পিছু বা বাস পিছু 400 টাকা লাগে। আর পিকনিক করার জন্য আলাদা স্পটও রয়েছে, মানে ওখানে তোমাদের রান্না বান্না করে খাওয়ার সব রকম জায়গাও রয়েছে। আর দেখো এই জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা কি নাম সেটা আমার জানা নেই গো, বেশ ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা। দূরে একটি প্রজাপতির ডানা দেখা যাচ্ছে। চলো প্রজাপতির ডানা লাগিয়ে একটু উড়ে যাওয়ার চেষ্টা করি অন্য কোথাও। আবার দেখো দূরে কয়েকটা হরিণ দেখা যাচ্ছে, তবে অরিজিনাল নয়। চলো এবার পার্ক থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর গাড়িটা নেবো, নিয়ে একবার বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওখানে যাবো। পার্ক থেকে বেরিয়ে যাবার আগে এই লাল মাটির রাস্তাটি চোখে পড়লো। দুই পাশে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে গেছে লাল মাটির রাস্তা। আবার এই লাল মাটির রাস্তাটা কিন্তু অনেক নিচ পর্যন্ত নেমে গেছে। তো আমি পুরো নিচ পর্যন্ত যাইনি গো, কারণ যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর আমার হাতে অতটা সময়ও ছিল না গো। আর এইখান থেকে বুঝতে পারছি যে এই পার্কটা কিন্তু অনেকটা উঁচুতে, দেখো কতটা উঁচু চারদিকটা। আর আমি এখনও কিন্তু পুরোপুরি নিচেতে যাইনি গো। আর এখানে দেখি বেশ কয়েকটি বসার জায়গা রয়েছে, তবে এখানেও কিন্তু কাপেলসরাও রয়েছে। আর আমি বলবো এই পার্কটা লাভার্স পয়েন্টই বেশি বলা যায়। হয়তো শীতকালে পরিবেশটা একটু অন্যরকম থাকে, তখন আরও অনেক লোকজন থাকে, অনেকে পিকনিক করতে আসে। আর এগুলো কিন্তু অনেকটাই পিকনিক স্পটও রয়েছে, পিকনিক করার মতো খুবই উপযুক্ত একটি পার্ক এটা। আর এইদিকে কিন্তু একটি রাস্তা চলে গেছে, সেটা মনে হয় 2 নাম্বার গেট। আর আমি যেতে 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করেছি, 1 নাম্বার গেট দিয়ে বেরিয়ে চললাম। আর পুরো পার্কটা আমার ঘোরা হয়নি গো, আমি হয়তো পার্কটার প্রায় 75% ঘুরেছি, আর হয়তো 25% বাকি ছিল। আর এই পার্কটা ঘুরতে তোমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। যেহেতু আমি এই রাস্তাতে ঢুকেছি, তাই এই রাস্তাতেই বের হয়ে চললাম। এই রাস্তাটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, চারিদিকে শুধু জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর রাস্তাটা খুব সুন্দর, পার্কটা ভালো। 18 টাকা করে লাগছে পার্কের টিকিট, মানে গাড়ির জন্য 8 টাকা, ঢোকার জন্য 10 টাকা। টাইম কোনো বাঁধা নেই, সন্ধ্যে 6টা পর্যন্ত, মানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। চলো একটু ব্যাক সাইডে তোমাদেরকে দেখিয়ে দিই। জঙ্গল, জঙ্গলের মধ্যে এরকম কালো রাস্তা, যেটার জন্য রাস্তাটা আরো সুন্দর দেখতে লাগছে। যেহেতু আমার হাতে সময় বেশি ছিল না, তাই আমি বেরিয়ে আসতে বাধ্য হলাম, নাহলে আরো কিছুক্ষণ থাকতাম। তো তোমাদেরকে একবার মেদিনীপুরে আর একটা রাস্তা দেখাবো, যেটার অবস্থা দেখবে, মানে যে এত বাজে রাস্তা যে কি বলবো, মানে যেটা হয়তো
2 মিনিট রাস্তা, সেটা গাড়িতে লেগে যাচ্ছে 6 থেকে 7 মিনিটেরও বেশি। এইদিকে রাস্তাটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হয়ে আসছে, তোমাদের বাঁ সাইডে এটা ভেঙে পড়বে, এরকম একটা চিহ্ন থাকবে। এবার রাস্তা দেখাচ্ছে। মেদিনীপুর ওয়াটার ওয়ে, আমি গাড়ি চালাতে অসুবিধা ভিডিও করতে পারছি না। এখন আমি চলে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, আর এই ইউনিভার্সিটি মেদিনীপুর শহরে অবস্থিত। আর এখন ঘড়িতে বাজে 1:30, আর চলে এসেছি হাই পেটু রেস্টুরেন্টে। আর চলো রেস্টুরেন্টের ভিতরে একবার যাই, গিয়ে তোমাদের দেখায়। রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর। আর এখানে খেতে খেতে তোমরা যে রাঙামাটি ফ্লাইওভারটা আমরা যখন গেলাম, সেই ফ্লাইওভারটির পাশেই রয়েছে। এখানকার রাস্তার ভিউ দেখতে পারবে খেতে খেতে। আর এইখানে যে মেনু কার্ড রয়েছে, তো এখানে খাবারের দাম কীরকম যদি তোমরা জানতে চাও, তাহলে এখানে ভিডিও একটু পজ করে দেখে নিতে পারো, এখানে খাবার পাওয়া যায়, কীরকম দাম। আর বলি, এখানকার রেস্টুরেন্টের লোকজনদের ব্যবহার কিন্তু খুবই সুন্দর, খুব হেল্পফুল। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আর চিলি চিকেনটা সত্যি খুবই সুন্দর টেস্ট, যেরকম দাম সেরকম তার পরিমাণটা খুবই সুন্দর ছিল। আর ফ্রায়েড রাইসটা মোটেই ভালো লাগেনি গো, যেরকম যেন একটু ধরা টাইপের খেতে ছিল। আমরা তো একদম ফ্রায়েড রাইসটা খেতেই পারিনি গো, তবে চিলি চিকেনটা খুবই ভালো ছিল। আর খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি।